ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় হামের টিকা, লোডশেডিং ও সমসাময়িক। এই সমসাময়িকের মধ্যে অনেকগুলো বিষয় লুকিয়ে আছে। সমসাময়িকের মধ্যে এত বিষয় আছে, এই 2 মাসে যে বিষয়গুলো এগিয়ে আসছে, যেমন হামের বিষয়টি তো নিয়ে আলোচনা চলছেই। সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তারপরও এটি কমছে না। এবং এটি এমন একটা বিষয় যে আপনি টিকা দিলে এখনকার শিশুদের টিকা দিতে পারছেন, কিন্তু যার হাম হয়ে গিয়েছে এবং যে হামে আক্রান্ত, তাকে তো আসলে আপনি প্রতিষেধকের কোনো সুযোগ নেই। এটি একটি বড় ঘটনা। এর মধ্যে তো জ্বালানি তেলের কথা আছেই। আজকে যেটি জানানো হয়েছে যে বাংলাদেশ সরকার 14টি বোয়িং বিমান কিনছে। বোয়িং বিমান কেনার পেছনে যুক্তি আমরা জানি যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শক্তিশালী করা হবে, কিন্তু আসলে 14টি বোয়িং বিমানের দাম কত? বাংলাদেশের কি এখন আসলে এই যে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড এগুলোর টাকা আসছে কিনা? বাংলাদেশে করের হার কমানোর সুযোগ নেই, এনবিআর এর চেয়ারম্যান বলছেন, কিন্তু তার পাশাপাশি আবার বাংলাদেশ বিমান কিনতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে সংসদের শেষ দিকে, আজকে শেষ করার আগে প্রধানমন্ত্রী আলোচনার ডাক দিয়েছেন এই বিরোধী দলের কাছে, যে জনস্বার্থে যে কোনো বিষয়ে আলোচনায় বসতে রাজি সরকার। এটা কেন? মানে কি কারণে প্রধানমন্ত্রী এটি ডাকতে বাধ্য হলেন? আবার শনিবারে জামাত একটি সভা ডেকেছেন। এই সব কিছু মিলিয়ে আসলে রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে, এটি আসলে আমাদের এই বিষয়ের ভেতরে ছাপিয়ে আসবে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা দর্শক শিরোনামগুলো দেখে আসি, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। শিগগিরই দেশের 2 কোটি শিশুকে হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে, সংসদে প্রধানমন্ত্রী। সমৃদ্ধ দেশ গড়তে সুশাসন নিশ্চিত করার আশ্বাস। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটি স্বল্পতা রয়েছে সঠিক। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করি। করের হার কমানোর সুযোগ নেই, আসন্ন বাজেটে কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এনবিআর এর। 18 কোটি দেশের লোক যেখানে থাকে, সেখানে যেখানে ধরেন 2-3 কোটি 4 কোটি ব্যবসায়ী আছে, সেখানে 8 লাখেরও কম রেজিস্টার্ড ভ্যাট পেয়ার। এটা অকল্পনীয়। এটা এই জবাব আপনি কাউকে দিতে পারবেন না। আপনি ভ্যাট দিচ্ছেন, আরেকজন একদম দিচ্ছেন না, এটা তো হয় না। 14টি বোয়িং বিমান কিনছে সরকার। বাস ভাড়া বাড়ানো নিয়ে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া, সিদ্ধান্ত আসতে পারে কাল, জানিয়েছে পরিবহন মালিক সমিতি। ফিলিং স্টেশনে এখনো লম্বা লাইন। সংসদের সংরক্ষিত নারী আসনে 11 দলীয় জোটের 13 প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন স্থগিত। প্রয়োজনীয় কাগজপত্র দিতে সময় বেঁধে দিয়েছে ইসি। এবং ভার্চুয়াল কোর্ট পরিচালনা বন্ধে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা, অন্যথায় বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি ব্যারিস্টার বেলায়েত আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সংসদের অধিবেশন দেখেছেন কিনা জানি না, প্রধানমন্ত্রী সর্বশেষ আহ্বান জানিয়েছেন যে তারা যে কোনো বিষয়ে বিরোধী দলের সঙ্গে বসতে চান। আমি অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে জানতে চাইতে পারতাম, কিন্তু সেটি জানতে না। আমি আপনার কাছেই জানতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী হঠাৎ করে এই আলোচনার ডাকটা দিলেন কেন? কি কি শঙ্কা, আশঙ্কা বা কি কি সম্ভাবনার দিক থেকে এই চিন্তা করে তিনি ডাকলেন? জি, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আসলে আপনি এই কোশ্চেনটা দিয়েই শুরু করেছেন। আপনি দেখবেন এই প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে একজন প্রথম প্রধানমন্ত্রী যিনি তার চলাফেরা, এই যে চালচলন, খাওয়া দাওয়া, গতকালকে নওয়াবের একটা প্রোগ্রামে দেখেছেন 150 টাকার ওই যে লাঞ্চ নিয়ে খুব কথাবার্তা বলা হয়েছিল। আসলে বিষয়টা কি, এইটাও অনেক বড় মেসেজ। এই প্রসঙ্গে আমার একটা বড় ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে
জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন তিনি করলেন কি, ওই যে দেশের বিভিন্ন, উনি বললেন যে উনি ছিলেন একজন সামরিক শাসক, রাজনীতি তেমন বুঝেন না, আসেন আপনারা যারা অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনারা যারা বিভিন্ন শ্রেণী পেশা মানুষকে আহ্বান করলেন, ডাকলেন অনেককে। তো তালুকদার মনিরুজ্জামানও, আমি যদি ভুল না করি নামটা, তালুকদার মনিরুজ্জামানও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো ওনাকেও ডাকলেন, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, যে আপনি আসেন। তো উনি বলে যে না, সামরিক সরকার ডাকলে যেতে হবে নাকি, যায় নাই। আবার রিকোয়েস্ট পাঠালেন, উনি যান নাই। পরে একটা পর্যায়ে প্রেসিডেন্সিয়াল বা পুলিশ ওনাকে নিয়ে গেল, লোকজন প্রেসিডেন্টের সামনে ওনাকে হাজির করলেন যে ওনাকে নিয়ে আসছি। আসার পরে লাঞ্চের সময় জিয়াউর রহমানের বাসা থেকে খাবার আনলো, ওই যে আলু ভর্তা, ডাল, শাক, এটা দিয়ে ভাত খেতে বসলেন। তখন হঠাৎ করে উনি বললেন যে, ওনার মনে মনে চিন্তা হলো যে না, যেই প্রেসিডেন্ট, সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে যদি এরকম খাবার খায় তাহলে নিশ্চয়ই হয়তোবা লোকটা ভালো, তার সাথে আলোচনা করা যায়। পরবর্তীতে এই যে এই একটা খাবারের মেনু থেকেই কিন্তু উনি তার আদর্শ এবং মাইন্ডসেটটা প্রমাণ নিয়ে নিলেন। দেখা গেছে তালুকদার জন্মের পরে মন্ত্রিসভা জয়েন করে নাই বা অন্য ইয়ে করে নাই, কিন্তু জিয়াউর রহমান যতদিন ছিলেন উনি ওনাকে হেল্প করে গেছেন। এবং জিয়াউর রহমানও, এটা ওনার নিজের লেখায় আছে, তালুকদার মনিরুজ্জামানের লেখায়, যে রাতে বাসায় চলে যেতেন জিয়াউর রহমান একা, যে গিয়ে ওনার সাথে পরামর্শ করতেন। তো তারেক রহমান এই সরকার গঠন করার পর, এটা তো জনগণের সরকার, উনি বলেছেন, এদিন আমি যখন 2 মাস পূর্তি উপলক্ষে আমি দেখলাম একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, সেখানে বর্তমান সরকারের প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর সালেহ শিবলি, উনি বললেন যে এই সরকারের সবচেয়ে বড় অর্জন এই 2 মাসে, সেটা হচ্ছে এটা জনগণের সরকার, এটা জনগণ বিশ্বাস করে। এবং জনগণ যে বাংলাদেশের গণতন্ত্র প্রেমী মানুষ এবং স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনতার সমর্থক মানুষগুলো যে তারেক রহমানের উপরে যে আস্থা রেখেছেন, এবং তারেক রহমানও তাদের উপরে আস্থা রেখেছেন, যার ফলে তারেক রহমান সংসদকে, এবং বলবেন যে একটা, আমরা বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে সংসদকে একটা ফাংশনাল ডেমোক্রেটিক সেন্টার হিসেবে, সব কাজকর্মের সরকারের মেশিনারি হিসেবে এটাকে ব্যবহার করবেন, উপস্থাপন করবেন। তো সেই কমিটমেন্টেরই তো অংশ যে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সব কিছু সমাধান করব। এতে আপনি অবাক হলেন কেন? সরকার চাপে পড়ে কেন করবে? এটা তো ওনার মোটো, ওনার প্রতিশ্রুতি। এই তারেক রহমানের গভর্নমেন্ট, উনি ডে 1 থেকে আপনি তার নির্বাচনী প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে শুরু করেছেন। সেগুলির ফিরিস্তি দিলে অনেক, আমাদের ইয়েতে দেখতেন যে 60 দিনে অন্তত কমপক্ষে 60টা প্রতিশ্রুতি অলরেডি ওনারা রক্ষা করেছেন। তো কাজেই জনগণকে, এটা জনগণের সরকার, এবং তারেক রহমান বিলিভ করে যে বিরোধী দল থাকবে, বিরোধী দল শত্রু হবে না। আগে যেরকম ওই যে ইদার উইথ আস অর অ্যাগেনস্ট আস, এনিমিজ, এখন সরকার সেটা মনে করে না। সরকার বিরোধী দলকে, যে পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমটা হচ্ছে আসলে আপনার একটা, ওই যে মোনার্ক থাকে যে দেশে, তাদের জন্য বেশি প্রযোজ্য। সেখানে হয় কি, সরকারি দলকে বলে হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট, আর বিরোধী দলকে বলে হার ম্যাজেস্টিস অপোজিশন। তো ঠিক ওই দুইটাই কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট। এই কারণে বিরোধী দলের সাথে আলোচনা করবে, এতে আপনি অবাক হলেন কেন? আমি তো এটা আসলে বুঝতে পারছি না। আলোচনার অবাক হয়নি, আলোচনার কারণটা কি? হঠাৎ করে আলোচনার আহ্বান জানানো, এটাই তো নিয়ম, এটাই তো আইডিয়াল সিচুয়েশন। এটা তো স্বৈরাচারী গভর্নমেন্ট, যে কারো মতামতের তোয়াক্কা করবে না, যা খুশি তা করবে। এখানে পার্লামেন্টে আলোচনা হবে, পক্ষে বিপক্ষে হবে, সরকার জনস্বার্থে ডিসিশন নেবে। এখন এটা যদি ভুল ত্রুটি থাকে, এবার যদি কোনো ডিমেরিটস থাকে, তাহলে বিরোধী দল ধরিয়ে দিবে, তারপরে ওনারা সংশোধন করতে চেষ্টা করবেন। এটাই তো আইডিয়াল সিচুয়েশন। সেই আইডিয়াল সিচুয়েশনে তো তারেক রহমান হাঁটছেন। তো আমি তো মনে করি এই জন্য বিরোধী দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ হচ্ছে একটা দেশ কখনোই, দেশের মধ্যে যে বিভাজনটা, আর্টিফিশিয়াল যে বিভাজনটা তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে, তো সেই বিভাজন যদি আমরা ক্যারি অন করি যুগের পর যুগ, তাহলে কিন্তু দেশ কোনোদিনও আগাবে না। কাজেই বিরোধী দল হতে পারে, কিন্তু তারা আমাদের শত্রু না, তারা আমাদের দেশেরই মানুষ, তারাও দেশের মঙ্গল চায়, কিন্তু থিঙ্কিং এবং প্রসেসটা ভিন্ন। এই যে ধরেন যে জুলাই সনদ নিয়ে যেগুলি হচ্ছে, এখানেও বিএনপি আমরা বারবার বলেছি যে জুলাই সনদের প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা অঙ্গীকার সবার আগে বিএনপি সাইন করেছে, জুলাই সনদটা আমরা পালন করব, কিন্তু প্রক্রিয়াটাকে নিয়ে, প্রক্রিয়াটা নিয়ে আসলে এই বিষয়টাতে আমরা আসবো। আমি ছোট্ট একটু বিষয়, যেহেতু আপনি এই যে খাবারের তালিকার কথাটা বললেন, জি, সেটি নিয়ে আমি যতটুকু জানি, জিয়াউর রহমান যে খাবারের তালিকায় এমন খুব স্বল্প আহারী ছিলেন এবং
এই বিষয়গুলো জিয়াউর রহমানের পক্ষ থেকে কিন্তু প্রচার করা হয়নি, এগুলো কিন্তু তখনকার সংবাদপত্র প্রচার করেছিল। না, তো সেটা- নোয়াবে যে সম্পাদকরা গেলেন, জি, জি। সেই সম্পাদকের একজন সম্পাদক তো এক লাইন লেখেন নাই যে এই প্রধানমন্ত্রী এই ধরনের খাবার ইয়ে করে, এটা তথ্য উপদেষ্টা লিখেছেন। তো এই সম্পাদকরা কি কৃচ্ছতা সাধন করছেন? এখন আপনি বলতে পারেন এনারা হয়তো লিখবেন, আমি কেন কেন এনারা লিখবেন না কেন? তালুকদার মনিরুজ্জামানের যে এনারা উদাহরণটা দিলাম, সম্পাদক এটাও- হিসেবে এটা কি এমন কিন্তু কি এমন সম্পাদকরা- না, না, আমি কি বলছি- এমন দারুণ মহামানব হয়ে গিয়েছেন যে এই সম্পাদকরা লিখবেন না? না, মহামানবের প্রশ্ন না, এটা ওনাদের ব্যক্তিগত, এটা তো কেউ চাপ করে প্রেশার করে করবে না। যেমন ধরেন তালুকদার মনিরুজ্জামানেরটাও তখন পত্রিকায় আসে নাই, ওনার লেখায় উনি লিখেছেন, বুঝছেন, কারণ ওনার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান, কারণ মাহফুজানা, যেভাবে মতিউর রহমান হাম্বল- চৌধুরী, মতিউর রহমান, হ্যাঁ। এরা কি তালুকদার মনিরুজ্জামানের থেকে মহামানব? এখন আমি সেটা বলতেছি না, ওনারাও নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করেছেন, অথবা আপনি বুঝছেন, কিন্তু অতটা এটাকে উল্লেখ করার মতো বিষয় ওভাবে মনে করেন না আর কি। আমিও তো এটাই যে একটা সরকারের একজন প্রধানমন্ত্রীর মাপকাঠি সেটা না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে মর্নিং শোজ দ্য ডে তারেক রহমান শুরু থেকেই যে অ্যাটিটিউডটা নিয়েছেন, ইভেন প্রথম যখন এসেছেন ওনার সিকিউরিটি কনসার্ন ছিল এবং এখনও আছে, সিরিয়াস সিকিউরিটি কনসার্ন, কিন্তু উনি তারপরও আমি ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছি উনি জনগণের কাতারে ছুটে গেছেন, জনগণের সাথে হ্যান্ডশেক করেছেন, ওই যে বেষ্টনীর বাইরে গিয়ে, প্যান্ডেলের বাইরে গিয়ে, তো এখন প্যান্ডেলের ভিতরে থেকে একটু বাইরে ঠিক আছে, আমি বুঝতে পারছি। যেমন আমি বলি, যেহেতু আপনি এগুলো বললেন, নওয়াবের যারা বসেছিলেন সেই মাহফুজানামকে দেখেছিলাম যে ওনার মতে বাংলাদেশে ওই ডেইলি স্টার আর প্রথম আলো ছাড়া আর কোনো পত্রিকা নাই, কারণ আর কোনো পত্রিকা বলে আগুন লাগায় নাই। উনি জানেনই না যে আর অনেক পত্রিকায় আগুন লাগানো হয়েছিল। তো এটা হলো ওনাদের ভিতরের এক ধরনের এটা একটা elitist আমি mentality, আমরা এটা পছন্দ এলিটিজম করি না। আছে, No, elitist ওনাদের মধ্যে এক mentality- ধরনের এলিটিজম আছে যে এটা ঠিক প্রথম না, আলো এটা ঠিক আর না। ডেইলি স্টার ছাড়া আর কেউ কিছু জানেন না। না, যাই হোক, এটা মোটেও ঠিক এগুলো না। বিষয়ে আমরা আলোচনা যাব না, আমি অ্যাডভোকেট আতিকের কাছে যাব। ব্যারিস্টার বেলায়েত যেই সরলতার সাথে বললেন যে প্রধানমন্ত্রী এই কারণেই সবাইকে আলোচনায় ডেকেছেন, আপনার কি মনে হয়? দেখুন, আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সংকটটা বুঝেছেন এবং তিনি সংকটের পরিস্থিতি অনুমান করতে পেরেই তিনি উত্তরণের জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। দেখুন, আমাদের একটা মীমাংসিত বিষয় ছিল আমাদের জুলাই সনদ, গণভোট। সেই মীমাংসিত বিষয়কে সরকার নিজেরাই কিন্তু অমীমাংসিত জায়গায় নিয়ে এসেছে এবং 2/3 মেজরিটি পাওয়ার একদিন পর থেকে শুরু হলো সরকারের অবস্থান উল্টে ফেলা। আমরা যদি এখন বলি যে বাংলাদেশের যে গণবিপ্লব হয়ে গেল, জনগণ কি পেয়েছে? বিএনপি ক্ষমতা পেয়েছে, এটি বলা যায়। জনগণ এখন পর্যন্ত 2 মাসের সরকারের কিছু কৃষক কার্ড এবং কিছু ফ্যামিলি কার্ড বিতরণ ব্যতীত জনগণের যে আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের প্রতি, জনগণ সেখানে কি পেয়েছে? আমাদের দেশে জুলাই সনদ, গণভোট নিয়ে 70% মানুষ যেখানে মতামত দিয়েছে। আমার সমালোচক বললেন জনগণের সরকার, এই সরকারকে জনগণের সরকার বলা যাবে না, কারণ এই সরকারের এটা তো অন্যায় হবে আপনি যদি এটা বলেন। অবশ্যই জনগণের সরকার। সরকারের শুরুটাই হয়েছে 70% জনগণের মতে বিপরীত অবস্থান গ্রহণ করে। যেই 69 থেকে 70% মানুষ গণভোটে তারা হাঁ দিয়েছে এবং গণভোট সেখানে জয়ী হয়েছে, তার আলোকে সংবিধান সংস্কার পরিষদের সরকারের শপথ নেওয়ার কথা, সরকার শপথ নেয় নাই, সভা ডাকা করে তারা সভা ডাকে নাই, এবং যেই সংস্কারের আদেশগুলো হয়েছিল রাষ্ট্রকে সুন্দর করার জন্য 16টি অধ্যাদেশের ভিতরে যেগুলো খুব বেশি সরকারের সাথে ক্ষমতা ভারসাম্য সম্পৃক্ত না, সরকার সেগুলোকে তারা উত্থাপন করে অনুমোদন করে নিয়েছেন। যেই জায়গাগুলোতে রাষ্ট্র সংস্কারের পাঠ, গুম বলেন, এবার মানবাধিকার কমিশন বলেন, আপনার দুদক বলেন, ব্যাংক রেজুলেশন আপনি বলেন, এরপর হচ্ছে আপনার স্বাধীন বিচারালয় বলেন, সচিবালয় বলেন, বিচারক, যেগুলোতে মূলত সমস্যাগুলো তৈরি হয়েছে, এর কোনো একটাকেই তারা সেখানে মেনেছেন? এগুলো সবই তো আমাদের ছিল, এগুলো সব মানতে বাধ্য ছিল। আমাদের আফার হাউস দরকার, আফার হাউস কি হয়েছে? ওনারা বলেন ওনারা অক্ষরে অক্ষরে পালন করবেন জনগণের মতো করে না, নিজেদের মতো করে। যেভাবে এগুলোকে বাস্তবায়ন করলে পরে ক্ষমতা অসুবিধা হবে না, যেভাবে বাস্তবায়ন করলে পরে বিরোধী দলকে মোটামুটি সরকারের থেকে সিস্টেম করে আলাদা অবস্থান করা যায়, সেগুলো করতে রাজি। কিন্তু জনগণ যে একটা রাজনৈতিক সুন্দর পরিবেশ প্রত্যাশা করেছিল সরকারের কাছ থেকে, দেখলাম যে সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্যে দিয়ে গণভোটে ওনারা আমলে না নেওয়ার কারণে ওনারা সব কিছু করতেছেন।
আচ্ছা, বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষা আছে প্রধানমন্ত্রী কী দিয়ে খাচ্ছেন না খাচ্ছেন? তার মানে মূল ইস্যুটা আপনার কাছে নাই, জনগণ পাচ্ছেটা কি আসলে? ওনারা 210 টাকার কৃষক কার্ড দিচ্ছেন, বেশ ভালো কথা। তেলের দাম বাড়ালেন 10 থেকে 15 থেকে 17% পর্যন্ত। এই তেলের দাম যখন বেড়ে যাচ্ছে, কী পরিমাণ আপনি যদি একটা পরিবার 10টা কৃষক কার্ড আপনি দেন 210 টাকা করে, কিছু মানুষের হবে? একদিকে কৃষক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আর এদিকে চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে, লুটপাট চলছে, সব জায়গায় আপনি প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন, ইলেকশন আপনি দিচ্ছেন না। যে গণতন্ত্রের জন্য আপনি লড়াই করছেন বলছেন, আপনি সে আবার সেই উল্টো পথে হাঁটছেন। আপনার 31 দফার ভিতরে আছে আপনি কি করবেন না, আপনি হলো কাউকে আপনি প্রশাসক বসাবেন না, লেখা ছিল সেখানে, তো সেটা তো বাস্তবায়ন করছেন না আপনি। আপনার 31 দফা প্রথমে ছিল আপনি সংবিধান সংস্কার গঠন করবেন, কমিটি গঠন করবেন, সেটা আপনি করেছেন কোথায়? আপনি মানে আপনি বলছেন সবই করবেন, অক্ষরে অক্ষরে করবেন, কিন্তু করার তো প্রক্রিয়া শেষ। যদি আপনি গণভোটের রায়টাকে যদি মানেন নেই, বাংলাদেশে যদি আপনি সংবিধান সংস্কার করতে হয়, মূল হচ্ছে ম্যান্ডেট হচ্ছে গণভোট। যদি সে গণভোটটাকে আপনি মানেননি, আপনি সংস্কার কিভাবে করবেন? আপনি সংশোধন করতে পারেন, কিন্তু সংশোধন কখনো কিন্তু সংস্কারের সমস্যাটা সলভ হবে না। এই সংশোধন করে কখনো সমস্যা সলভ হয়েছে আমাদের? আপনাদের সমাবেশের ইস্যুটা কি? আমরা সমাবেশ ডেকেছি জুলাই শহীদ পরিবার এবং যারা জুলাই যোদ্ধা, বাংলাদেশের 1000-এর মতো শহীদ পরিবারের সদস্যরা এখানে আসবেন, জুলাই যোদ্ধারা আসবেন। তাদের দাবি থাকবে এই যে জুলাই যে বিপ্লবটা হয়েছে, এই শহীদ পরিবারের যে স্বপ্ন বাংলাদেশটা সুন্দর হোক, সংস্কার হোক, গণভোটের রায়টা, যেহেতু এই জুলাই শহীদদেরই তো আমাদেরকে নতুন বাংলাদেশটা দিয়েছে, তারাই তো পরিবর্তন এনে দিয়েছে। তাদের প্রত্যাশা, সরকার যেভাবে গণভোট থেকে তার উল্টো দিকে হাঁটা শুরু করেছে, তারা এখন গণভোট আলোচনা আনতেই চায় না। মনে হচ্ছে যে এই 70% মানুষ বাংলাদেশ থেকে, তার বাইরের থেকে এসেছে, এরা হয়তো আমেরিকান নাগরিক, কেউ কেউ ইন্ডিয়ান নাগরিক, এসে ভোট দিয়ে চলে গেছে। এই 70% মানুষ সরকার মানুষই মনে করে না। না, কিন্তু সরকারের সামনে তো অনেকগুলা সংকট চলে আসছে, এই জ্বালানি সংকট, আরো সংকট আসবে। সরকার এখানে জুলাই সনদের বিষয়টা 2 মাসের মধ্যেই এতটা কঠোর অবস্থানে আপনাদের। কঠোর অবস্থান কেন? এটা তো নিয়ম আছে। আপনি পাশ অনুমোদন করেছেন, পার্লামেন্টে যে অনুমোদনের নিয়ম ছিল অনুমোদন হয় নাই। তারা নিজেরা, যেমন তারা অনেক অসত্য তথ্য দিয়েছেন। এই যে গুম প্রতিরোধ নিয়ে বসেন, এখানে সাদা উল্লেখ করে নাই, সাদা উল্লেখ সেখানে ছিল। তার মানে একটা অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে আপনারা এই অধ্যাদেশগুলো অনুমোদন সেখানে করার না। তো যেখানে সরকারের উষালগ্নে মনে হচ্ছে সরকার উল্টো দিকে হাঁটছেন, সেখানে আপনি কেন বলতে হচ্ছে সরকারকে? বলেন কেন বলা লাগে? মানে বুঝতে, মানে জনগণ যখন ধারণা তৈরি হয়েছে এই সরকার কখনো সংস্কার করবে না, তখনই মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সরকার তো অলরেডি আমরা অক্ষরে অক্ষরে 130টা 33টা অধ্যাদেশের মধ্যে অধিকাংশই। আচ্ছা, আপনি বলুন তো এর মধ্যে সংস্কার নিয়ে কোনটা আছে বলুন? রুটিন ওয়ার্ক। এই যে করেছে তারা 92টা 96টা রুটিন ওয়ার্ক, এগুলো করলো কি না করলো কি হয়েছে। কিন্তু যেগুলো মূলত সংস্কারের পার্ট, যেগুলো মানবাধিকার কমিশন, দুদক, দেখুন ব্যাংক রেজলিউশন, জেএস আলম কোম্পানি বাংলাদেশের টাকা লুটপে বিদেশে নিয়েছে, কি সুন্দর পরিবেশ। মানে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুমোদন সংশোধন করবেন, খবর পেয়েছে এস আলমের লোকেরা সে ব্যাংকে গেরাও করছে না, বুঝে তো যাচ্ছে। তার মানে এস আলমকে আবার এই দেশের টাকা পয়সা লুটপাট করে খাওয়ার একটা সুন্দর পরিবেশ তৈরি করার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু উনি বলতেই পারেন। অনেকে তো বলে কোন ধরনের কোন অনেকে বলে ওনার সাথেও তার সম্পর্ক বলেন, অনেকে বলেন যে এস আলমের পৃষ্ঠপোষক মাননীয় মন্ত্রী হতে পারে, অনেকে বলেন, এটি আমরা জনগণ বলে হতে পারে, ওনারও কোনো এখানে সুবিধা আছে, কারণ একই বেল্টের লোক তো ওনারা। কারণ এস আলম কী করে সাহসটা পায়? এসব তার 1.5 বছরে পায় নাই। উনি সব লোক নিয়ে এসে ব্যাংক দখল করতে আসছেন, আবার ব্যাংক লুটপাট, জনগণ আমানত রাখবে আর লুটপাট করে খেয়ে উনি বিদেশে পাচার করে দেবেন, আর আবার আপনি সে সুযোগ করে দেবেন তাদেরকে। কেন সেটা করবেন আপনি? স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলতে বলতে জনগণের গলা শুকিয়ে গেছে। যেই বিচার ব্যবস্থা দলীয়করণ করে এই বিচার ব্যবস্থা দিয়েই তো তারা অন্যায় রায় দিয়েছিল। আপনি তখন বলছেন এই বিচার বিভাগের কালো আইন মানেন না, এখন আবার নিজে আবার কী করেছেন, ওই জায়গাটা শুরু করেছেন। স্বাধীন সচিবালয় নিয়োগ, এটি কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না, তা অনুমোদন করার নাই কেন? তার দলীয় বিচারক নিয়োগ দিতে হবে, বিরোধী দলকে আপনার নির্যাতন করতে হবে, বিরোধী দলের জামিন ঠেকায় দিতে হবে, আবার তো চমৎকারী বিচারপতি সেখানে বানাতে হবে নিজের মতো করে। এই যে কাজগুলো জনগণ বুঝতেছে, আপনার মুখে বলেন আপনি সব কিছু করবেন, কিন্তু আমার কাজ বলে আপনি আসলে। বিরতিতে যাবার আগে প্রশ্নটা রেখে যাই যে অ্যাডভোকেট আতিকের কাছে প্রশ্ন থাকলো,
জনগণ কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকেও দিয়েছে এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেটি পালন করার জন্য বিএনপি সেখানে কিন্তু বলেছেন যে নোট অফ ডিসেন্ট ছাড়া আর যা যা আছে সেগুলো আমরা করব, নোট অফ ডিসেন্টেরগুলো বাদ দেব। সেই কারণে জনগণের রায় বিএনপির হাতেও আছে। আবার ব্যারিস্টার বেলাতের কাছে বলবো যে জনগণ কিন্তু এটাও রায় দিয়েছে যে 70% গণভোটের মাধ্যমে যে ওই জুলাই সনদের যে চারটি বাক্য দেয়া আছে সেগুলোও পালন করতে হবে। এখন আসলে সরকার কোন পথে হাঁটবে বলে মনে হয়? দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহান মিডিয়া পর্যায়ের আওয়ারে। যেটি বলছিলাম ব্যারিস্টার বেলায়েত, আপনাদের যেমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে তেমনি গণভোটের মাধ্যমে কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণ বরঞ্চ আপনাদের চেয়ে বেশি ভোট দিয়েছে। তো এই ক্ষেত্রে সরকারের আসলে আপনাদের বলতে সরকারের কথা বলছি, আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক এবং সরকারের পরামর্শের জায়গাটায় আপনি আছেন, সেই জায়গাতে আপনি কি মনে করেন সরকারের অবস্থান কি? ধন্যবাদ। আমি প্রথমে ওনার কথা সূত্র ধরে বলতে চাই, উনি শুধু 16টি অধ্যাদেশের কথা বলেছেন। আসলে অধ্যাদেশ ছিল 133টি। এখানে সংসদ অধিবেশন বসার দিন থেকে 30 দিনের মধ্যে এগুলি পাশ করার একটা বাধ্যবাধকতা ছিল যদি আমরা এগুলি বহাল রাখতে চাই। তো আসলে এটা একটা এই 1 মাসের মধ্যে এটা একটা ম্যামথ টাস্ক ছিল, কিন্তু সবগুলো অধ্যাদেশ একটা আইন মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি করা হয়েছে, সংসদীয় কমিটি করা হয়েছে তারা, এবং এই কমিটিতে ওনাদের মেম্বাররাও ছিলেন 3 জন। তো এখন 4 জন সম্ভব, 4 জন, হ্যাঁ। তো এইগুলি 133টার মধ্যে আপনার প্রায় সবগুলোতেই আমরা 16টা না, ওই যে 96টা ইউনিভার্সিটি এগুলি অটোমেটিক সবাই এগ্রি করছে, এগুলি পাস করে ফেলছে, অর্থাৎ আইনে রূপান্তরিত করছে। কিন্তু এই যে রূপান্তরিত করা হয়েছে এগুলোও কিন্তু দেখা গেছে পরবর্তীতে আবার অ্যামেন্ডমেন্ট হয়তো হইতে পারে, অনেক কিছু আছে। আর বাকি 16টির মধ্যে যে প্রবলেমটা হয়েছে এগুলোর থেকে 16টির মধ্যে 10টা অ্যামেন্ডমেন্ট সহ উইথ সাম অ্যামেন্ডমেন্ট এটাকে গ্রহণ করা হয়েছে। 6টা অধ্যাদেশ আপাতত রহিতকরণ করা হয়েছে। কারণ রহিতকরণটা এই জন্য দরকার, কারণ এটা ইদার পাস করতে হবে অথবা রহিত করতে হবে, কারণ টাইম বাইন্ডিংসের কারণে। কিন্তু ইন এসেন্স উনি যে কথাগুলি বললেন, আমাদের দলীয় ইশতেহার অনুযায়ী 31 দফার আমাদের ঘোষণা অনুযায়ী, নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী আমরা এই কাজগুলি করতে এবং জুলাই সনদকে মানতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং আজকেও পার্লামেন্টে বোধহয় বলা হয়েছে জুলাই সনদ নেওয়া, যে আমরা প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে পালন করব। আপনি জুলাই সনদের বিষয়ে সবার আগে কিন্তু বিএনপি সাইন করেছে। এখন কথা হচ্ছে প্রক্রিয়াটা নেওয়া। যে আইনগুলি বাতিল করা হয়েছে এগুলাতে ইভেন আমি আসিফ নজরুল স্যারের একটা সাক্ষাৎকার দেখেছি, উনি বলছে যে আমরা দিন রাত পরিশ্রম করে অত্যন্ত তাড়াহুড়া করে এগুলি করেছি, অনেক কষ্ট হয়েছে। তো এই যে তাড়াহুড়াটা, তো এখন একটা নির্বাচিত গভর্নমেন্ট, তার মাত্র একটা গভর্নমেন্ট এখানে বসলো, এত তাড়াহুড়ার কি আছে? তো যেহেতু একটা আইন তাড়াহুড়া করলে অলওয়েজ এখানে বিয়ে থাকবেই। আমরা জানি সবচেয়ে তাড়াহুড়া করে আইন পাশ করা হয়েছিল 4th অ্যামেন্ডমেন্ট বাংলাদেশ কনস্টিটিউশনে। সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাকশালে উত্তরণ, এবং সেটা 75-এর মাত্র 15 মিনিটে, আমি বলি আধা ঘন্টায় পাশ করা হয়েছে। তো এই তাড়াহুড়া যত করবে, এবং সেটাই বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে মহা কালো আইন। রাজনীতি নিষিদ্ধ করা হলো, সংবাদপত্র নিষিদ্ধ করা হলো, এটা হচ্ছে কালো আইন আর হয় না, অর্থাৎ বেসিক কনস্টিটিউশনাল স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এইখানে যে আইনগুলো আপাতত রহিত করা হয়েছে, আমাদের গভর্নমেন্ট একবারও বলে নাই, বিএনপি গভর্নমেন্ট একবারও বলে নাই যে আমরা এগুলি আনবো না। বলছে যে আমরা সুন্দর করে সময় নিয়ে রিড্রাফট করে আমরা নিয়ে আসবো। গুম বিষয়ে আপনারা সেপারেট আইন করলে কি এমন হতো? মায়ের চেয়ে ইন্ডিভিজুয়াল, আমি বলি মায়ের চেয়ে মাসির কান্না ভালো না। বিএনপির যত নেতাকর্মী গুম হয়েছেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি গুম ছিলেন, তারপরে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আমাদের নেতাকর্মীরা, বহু নেতাকর্মী গুমে ছিলেন আর ফিরেও আসেন নাই, এবং গুমের থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটা আপনারা জানেন, পত্রপত্রিকা আছে। তো কাজেই গুমের বিষয়ে আমরা ওনাদের চেয়ে আমি স্বীকার করি ওনারাও গুম এবং হত্যাকাণ্ডের আমলে শিকার হয়েছেন। তো কাজেই গুম প্রতিরোধের অবশ্যই আইন আসবে। আর আইন না আসলেও আলাদা আইন করলে কি, এটা তো মানবতা বিরোধী অপরাধের মধ্যে আমি সেটাই বলতেছিলাম, ঢুকানো হয়েছে, সেটা ঠিক আছে, এটা খুব ভালো, ঠিক আছে। কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি আইন হলে কি হতো?
তেমন কোনো ইয়ে ছিল না, কাজে রিডান্ডেন্ট অতিরিক্ত আইনও প্রবলেম, কিন্তু তখন লয়ারদের জন্য প্রবলেম, অনেকের জন্য প্রবলেম, এটা খোঁজো এটা খোঁজো, হ্যাঁ, criss-cross হবে তখন। হ্যাঁ ক্রিস ক্রস একটা আরেকটাকে তো এটাকে বরং আরো সুন্দর করা হয়েছে। তো বাকিগুলো মানবাধিকার আইনের কথা যেটা বললেন, এগুলি আমরা কিন্তু বলেছি যে আমরা আরো বেটার আইন নিয়ে আসব। তো কাজে একটু ধৈর্য ধরলে সমস্যা কোথায়, ওনাদের প্রবলেমটা কোন জায়গায় জানেন? দেশে আজকে কিন্তু ওনাদের একমাত্র সমস্যা মনে হচ্ছে যে জুলাই জুলাই জুলাই, কারণ জুলাইকে ক্যাপিটালাইজ করার একটা মেন্টালিটি ওনাদের মধ্যে দেখা যাচ্ছে একেবারে ফ্রম ডে ওয়ান। জুলাই শুধু আপনাদের না, জুলাই আমাদের। বিএনপির শত শত নেতাকর্মী শহীদ হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে অতীতে, এই যে সেই 2009 থেকে শুরু করে, এবং বিএনপি আপনাদের থেকে অনেক, এই যেমন আজকের বিরোধী দল থেকে অনেক বেশি সাফারার। ওনারা তো 14 সালে ওনারা একসময় আন্দোলন করছে ওনাদের নেতাদেরকে বাঁচানোর জন্য। যুদ্ধাপরাধীদের ওটা ছিল বরং আরেকটু সেপারেট ইস্যু। যুদ্ধাপরাধীদের তালিকা যখন ওনাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো ওই পর্যন্তই আন্দোলনে ছিলেন। এরপরে কিন্তু 14-15 সালের পরে ওনারা আন্দোলনেই ছিলেন না। ওনারা তখন চুপচাপ সবাই সুন্দর মতো করে, ওই যে বলে না গুপ্ত শব্দটা আজকে ওনাদেরকে বললে একটু মনে কষ্ট নেয়, ওনারা তখন দেশ সংস্কার, দেশ যে ফ্যাসিবাদী আন্দোলন অবস্থা চলতেছে এই বিষয়ে ওনাদের কোনো মাথা ব্যথা ছিল না। আজকে তারা তখন কি গুপ্ত অবস্থায়? সেটাই তো আমি ওইভাবে বলতে চাই না কথাটা, কিন্তু বাস্তবতা ওইটাই ছিল, বুঝছেন। আজকেও এটা কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ যদি তাদেরকে রাজাকার বলে, বিএনপি তাদেরকে গুপ্ত বলতেছে? না, এখন গুপ্ত এই জন্য বলে না যে বিএনপিটা এটা রেটোরিক না, এটা হলো বাস্তবতা। কারণ আমরা দেখেছি যে যখনই 5 তারিখের পরে বাইরে হয়ে গেলো অমুক ছাত্রলীগ করতো, এখন দেখা যাচ্ছে শিবির নেতা, বুঝছেন, দেখা গেছে যে অন্য দল করতো, এখন দেখা যাচ্ছে জামাত নেতা, এরকম বের হয়ে যাচ্ছে। তো কাজে এই গুপ্ত তো ছিলই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। গুপ্ত করে আপনারা পিঠ বাঁচিয়ে চলেছেন, আর এখন শুধুমাত্র জুলাইয়ের ক্রেডিট নিচ্ছেন। নো, আমরা বুক চেড়ে রাজপথে দাঁড়িয়েছি, এবং বিএনপি কখনোই গুপ্ত ছিল না। বিএনপির অনেক লোক বিদেশে পাঠিয়ে দিয়েছে, বিদেশে থেকেও প্রকাশ্যেই রাজনীতি করেছে, বিবৃতি দিয়েছে, টকশোতে কথা বলেছে, আর দেশে তো নেতাকর্মীরা ছিলই। কাজে আজকে দেশের সমস্যা ওনাদের কাছে একমাত্র গণভোট, একমাত্র জুলাই। হ্যাঁ, আরে ভাই, জুলাইয়ের বিষয়ে তো আমরা বললাম 2 মাসে একটা গভর্নমেন্টের আপনি কি আশা করেন? এই 2 মাসের মধ্যে আপনি ফ্যামিলি কার্ড আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী শুরু করেছি, কৃষিকার্ড শুরু করেছে, রপ্তানি আয় বাড়ানোর জন্য আমরা বিনিয়োগ বাড়ানোর জন্য কার্যক্রম শুরু করেছে। আপনি এই যে কাজগুলো শুরু করতে পারলো, এইটা বিশাল একটা জনগণের কাছে মেসেজ যে বিএনপি তার জনগণের সাথে দেওয়া যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করবে। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগে যে বিশ্বাস ফিরেছে এই গভর্নমেন্টের উপরে জনগণের। আগে যেটা দেখতাম, শেখ হাসিনা যখন কোনো কথা বলতো মানুষ এটা হেসে উড়ে দিত, আমরাও জানি মিথ্যার ডিব্বা, এটা নিয়ে কর্ণপাত করার কথা নাই। হাসান মাহমুদ তথ্যমন্ত্রী যেটা বলতেন এটা শোনার দরকার নাই। কিন্তু আজকে যে যখনই একটা প্রেস ব্রিফিং হচ্ছে, যখনই একটা ইনফরমেশন আসছে, মানুষ বিশ্বাস করতেছে। তারেক রহমান যখনই কোনো কথা বলতেছে মানুষ বিশ্বাস করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। উনি খাল খনন কর্মসূচি দেখেন, সহজ বিষয় না, অলরেডি এটা প্রক্রিয়া আন্ডারওয়ে। ইন 2 months, জাস্ট ইন 2 months দেশের এত অর্থনৈতিক সমস্যা, আবার সাথে সাথে বড় ধরনের একটা প্রবলেমে পড়লাম। 1 মাসের মাথায় কি হলো? 1 মাস ইরান যুদ্ধ শুরু হলো। এই যে গ্লোবাল ওয়েল ক্রাইসিসে পড়ে গেল আমাদের। আমি যুক্তরাজ্যে দেখেছি, সেখানে অলরেডি তেলের দাম আমাদের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। সেই আমি শুরু থেকে, মার্চের শুরু থেকে, যেদিন যুদ্ধ শুরু হলো 28 তারিখ, সে পরের দিন থেকেই তেলের দাম দেখা যাচ্ছে 40-50 বেড়ে গেছে। এখন বাংলাদেশে মাত্র দেখেন সরকার এটা ডিল করতেই, কারণ তেলের সাথে কিন্তু অনেক কিছু জড়িত, দ্রব্যমূল্যের দাম, খাদ্য দ্রব্য, ঔষধ, ট্রান্সপোর্টেশন, হোল হোস্ট অফ থিংস আর ইনভলভ উইথ ইট। এটা ওনাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই, ওনাদের শুধু জুলাই গেল জুলাই গেল জুলাই গেল, জুলাই যায় নাই। বিএনপি জুলাইকে ধারণ করে এবং বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, বিএনপির নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। অ্যাডভোকেট আতিক, আপনারা কি আসলে রাজনীতিকেও গুপ্ত করে ফেলতেছেন নাকি? এই যে তারা যে গুপ্ত বলছেন, আমরা আওয়ামী লীগের সময় আপনাদেরকে রাজাকার শুনেছি, এখন ইদানিং শুনছি আপনারা গুপ্ত। উপরে থুতুমাল নিজের দিকে আসে। ডক্টর খলিল সাহেব হলেও গুপ্ত বিএনপি, তিনি ছিলেন উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের। সে উপদেষ্টা কি করে একটা দলের কোনো পদবি ছাড়াই পররাষ্ট্রমন্ত্রী হয়? সরকারের ভিতরে গুপ্ত বিএনপি ছিল। সরকার যে কাউকে কিন্তু মন্ত্রী নিয়োগ করতে পারে, কারণ আছে। বর্তমান আইনমন্ত্রী তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনিও গুপ্ত ছিলেন। তিনি গুপ্ত থেকে ওই সরকারের থেকে বিএনপির পারপাস সার্ভ করে রিজাইন করে বিএনপির মন্ত্রী হয়েছেন। নাম্বার 3, ওনারা
নাহিদ এখন বিরোধী দলের ওনারা চিফ হুইপ, ওনারা ওটাও মনে রাখেন ওনারা আর কি। ওনারা দুইজন এমপি দিলেন সংরক্ষিত আসনে। এরা সব কি গুপ্ত বিএমপি ছিল আওয়ামী লীগের ভিতরে? কে দুইজন কে কে এই যে কি দেখলাম কারণ? একজন দিল গোপালগঞ্জের, বলছে আমি 52 বছর আওয়ামী লীগ করেছি। না উনি তো বিএনপিতে জয়েন করছেন বললাম তো 52 বছর আওয়ামী লীগ করেছি, কেউ জানতো না কবে বিএনপিতে জয়েন প্রকাশ্য করেছে তো। এখন ওই যে এরপরে বিএনপিতে যোগ এটা দিয়েছে। আর গুপ্ত না, 52 বছর আওয়ামী লীগ করার পরেও তার মানে উনি কি বিএনপি হয়ে আওয়ামী লীগ করেছেন? সেখানে দিলেন নমিনেশন, ওনারা প্রথম দফা নমিনেশন ঘোষণা করলেন, সেখানে আওয়ামী লীগের ফরজারের লোক খুঁজে পাওয়া গেছে। এগুলো শুনেন, কি আখতারুজ্জামানকে আমরা গুপ্ত বলি না, এগুলো সে কি বিএনপিতে সুপ্ত? ছিল, জামাতে যোগ দিয়েছে, এবার এটা গুপ্ত আচ্ছা, না। আওয়ামী লীগে ছিল, আচ্ছা, বিএনপিতে যোগ দিয়েছে, আচ্ছা, এটাকে গুপ্ত বলে না। এবার আসুন, ওনারা গুপ্ত ট্যাগ দেন কাকে? দিতেন আগে শিবিরকে, ধরলাম। এখন ওরা গুপ্ত ট্যাগ দেন জামাতকেও। কি নির্মম বাস্তবতা! যে সংগঠনের অফিস বন্ধ, নিবন্ধন নাই, দলীয় প্রতীক নাই, শিশু নেতারা সেখানে ফাঁসির মঞ্চে গিয়েছেন, 500 লোক শহীদ হয়েছেন। আমরা রাজপথে ঠিকই ছিলাম, এখন জামাতও গুপ্ত হয়ে গেছে। আগে গুপ্ত ছিল শিবির। পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটিতে 11 জন গুপ্ত ছাত্রলীগ নেতা পাওয়া গেছে। ঢাবি ছাত্র দলের কমিটিতে 17 জন ছাত্রলীগ নেতা গুপ্ত। এরপরে আপনার জাবি ছাত্র দলের কমিটিতে 13 ছাত্রলীগ কর্মী গুপ্ত ছাত্রদল। এরপর হলো আপনার সালাউদ্দিন সাহেব গুপ্ত স্থান থেকে কি করেছেন? ফ্রেশ লিস্ট দিয়েছেন। এগুলা আপনি তো গুপ্ত আমি সংজ্ঞাই বলতেছি, বোধহয় আপনাকে, আপনারা বুঝেন নাই, আপনাকে গুপ্ত আপনারা বুঝেন নাই, সংজ্ঞা মুখস্থ করতে হবে। শুনেন, গুপ্ত আমাকে হচ্ছে বলতে দেন। নো, আপনি তো মানে গুপ্ত হচ্ছে, না, না, আমাকে বলতে দেন। আমি তো মানে বললাম আপনি যখন আখতারুজ্জামান সাহেব গুপ্ত না, শুনেন, এরকম এরাও গুপ্ত না, শুনেন, কারণ একটা দল করতে পরে যোগ আপনি দিয়েছে। যখন কাউকে আচ্ছা, narrative আতিকুর দাঁড়- রহমানের আপনি কথাটা যখন শুনি কাউকে আমরা। narrative দাঁড় করাবেন, Narrative না তো, তার মানে সবার আপনি কথা। এখন ছাত্রদল কমিটি করতে গেলেই সব গুপ্ত ছাত্রলীগ বেরোয় এই তো আসতেছে। আমাদেরকে কি কপি নির্মম করতেছে ভাই, বাস্তব- এই কমিটি করতে কপিতে পারছেন কাজ না। হবে না, এই কপি পেস্টে কাজ দেখেন, হবে না। কেন কাজ হবে না সেখানে? আপনি আপনার এমপি মনোনয়ন দেন, সেখান থেকে গুপ্ত বিএমপি বেরোয় আসতেছে। either আপনি আওয়ামী লীগের। গুপ্ত শব্দের তার মানে অর্থ আপনি বুঝলেন যখন না, কাউকে তাহলে গুপ্ত আমি কিন্তু বলবেন, দেখাই দেব। আপনার দলের নেতা যে 18 বছর বিদেশ ছিলেন, এটা কি সুপ্ত ছিল না গুপ্ত ছিল বলুন? কোথায় গুপ্ত ছিল? 18 বছর দল চালিয়েছেন হলো ল্যাপটপের ভিতরে বসে থেকে। উনি এটাকে গুপ্ত সুপ্ত শব্দটাই সংখ্যা বুঝেন পড়ে না, এটা কেন হচ্ছে- বলবেন? এটা হচ্ছে বিষয়। যত বলবেন তত আমরা বেশি আচ্ছা, বলবো, তো- আমরা এটাকে অন করি না, এখন। না, তো গুপ্ততে আপনি এত আমরা আপত্তি এখন কেন? আপনার গুপ্তকে কাউন্টার করব, আপনার পরিচয় এবং আপনি- কাউন্টার করে আপনি- বুঝিয়ে দিব আপনি যে পরিচয় আপনারা স্বাধীন আসলে হন। গুপ্ত বুঝেন না। আমরা আমি আতিকুর বলি, রহমান বলেন। আচ্ছা, আমরা আন্দোলন করলাম রাজপথে, কি দেখেন কি ধরনের আমরা আন্দোলন করি না। আমরা তো বলি, এটা আমাদের দুর্ভাগ্য ছিল, আমরা এমন একটা দলের সাথে জড়ছিলাম, ড্রাইভিং সিটে এত দুর্বল স্টিয়ারিং এর ড্রাইভার ছিল, যাদের কারণে হাসিনা ফেসিবাদ হওয়ার সুযোগ পেয়েছিল। যদি আমরা ভালো ড্রাইভিং মানে যে লোক পেতাম, তাহলে হাসিনা এত ফেলে ফুফে ফেসিবাদ হওয়ার কথা ছিল না। আন্দোলন করেন, সফলতাক হয়ে যান। আন্দোলন শুরু হয়, হসপিটালে গিয়ে ভর্তি হন। আন্দোলন শুরু হয়, সিঙ্গাপুরে পাড়ি জমান। আন্দোলন শুরু হয়, ইন্ডিয়া চলে যান। এগুলো আমাদের বোঝাতে আমরা জানি না, আমরা রাজনীতি করে আসছি না। আমরা এখানে যখনই কোনো মানে সংকট তৈরি হয়ে যায়, কাউকে মাঠে পাওয়া যায় না, বলতে হবে আমাদেরকে। আমরা জানি এটি সব এখানে। আপনি- আমাদের আন্দোলন সফল শোনেন, হয় না, এই কারণে সফল হয় নাই যে ওনারা সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই। আমরা ছিলাম যাত্রী, ওনাদের পিছনে আমরা ছিলাম প্যাসেঞ্জার, কিন্তু ওনারা এই প্যাসেঞ্জারদেরকে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছবে, এই যে ওনাদের সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, সাহসিকতা এবং বুলেটের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার মতো মানসিকতা তা ছিল না। কিন্তু বলেই জুলাই অবস্থা বিপ্লব আমাদের তো হয়েছে। আপনারা হ্যাঁ, চ্যালেঞ্জ এই করেন, জুলাই এটা তো বিপ্লবে- বৈষম্য বিরোধী এই- ছাত্ররা এই করেছে। জুলাই বিপ্লবে এটাও তো আপনাদের আমরা বলি, ঠিক নেতৃত্বের আছে না, তো। আমরা বিএনপিরও বলি, না। আমরা তো বলি এই জুলাই শুনটা করেছে। এখন সেই জুলাই বিপ্লব যারা করলো, যারা জীবন দিল, তারা বলে আমরা সংস্কার চাই, ওনারা বলে ওনারা সংস্কার চান না। আমি যদি বলি, তাহলে 1400 মানুষের জীবন দেওয়ার ফলে আমরা বাংলাদেশ কি পেয়েছি? আমরা একটা দলের ক্ষমতা পেয়েছি, আমরা এটা আমাদের শেষ। আবার কি রাজপথে আমাদের রক্ত চড়বে? সেটা চাচ্ছেন আপনারা? এখন আমরা আন্দোলন করি নাই, আর কীভাবে আন্দোলন করবো? সেখানে আমরা করছি না মাঠে আন্দোলন। আমরা আমাদের সাথে মাঠে আনতে পেরেছেন আপনারা? এবং আমার সাথে আন্দোলন করে নাই। আমি হয়তো বলি আন্দোলন সফল হয় না ওনাদের কারণে। এই ভিডিওগুলো মিডিয়া আসে না এখন, পুলিশ দেখে সবাই দেয় দৌড়, পুলিশ দেখে সবাই, এগুলো কেন? এগুলো মানুষকে অন্ধ মানাবেন এখানে? আপনি যখন কাউকে ইনসাল্ট করবেন, মনে রাখতে হবে ইতিহাস কিন্তু খুব সহজে ভুলে যাওয়া না। শুধু আমরা বলি, এগুলো বলবেন না। যে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে, যে শিবিরের ছেলেদেরকে ইউনিভার্সিটি মেরে শাহবাগ থানায় দেওয়া হয়েছিল, প্রতিবাদ আপনারা করেন নাই। কি বলতে যে প্রতিবাদ শিবিরের করেন? নেতাদেরকে ক্রস করে দেওয়া হয়েছিল। ইয়ে, আপনি আপনি- অসত্য তথ্য আপনার দেন ফাহাদের জন্য তো পুরো না, না, বুয়েট এটা- সারা দেশে না, না, আপনি প্রতিবাদ অসত্য হয়েছে। তথ্য আমি দেন বলছি কেন? কোনটা, না, না, যে আপনি- আব্দা আমাকে শিবির সন্দেহে, নাকি এটাও গুপ্ত আদর্শ আপনাদের? শিবির মিথ্যা সন্দেহে কথা বলা। বেড়েছে।
না, কিন্তু আপনাদের জন্য কিন্তু সারা দেশে আন্দোলন হয়েছে। আমি বলছি কথা যে যেখানে শিবির সন্দেহে একদম বুয়েট শিক্ষার্থীকে মেরে ফেলা যায়, শিবির সন্দেহে তার শিবির করার প্রয়োজন হয় না। আর আপনি এখন এই নতুন বাংলাদেশে বলতেছেন কে গুপ্ত সে সত্য ছিল, তাড়াতাড়ি পরিস্থিতি ভুলে যাচ্ছেন আপনি। পরিস্থিতি আচ্ছা, ভুলে নাই। বহু লোকেরা এসে টাকা এসেছেন পরিচয় গোপন করে সেখানে। আমরা বিরতিতে যাব একটু। আপনি এখন একটা পাইছেন দলীয় প্রধান এক কথা বলেন, খুবই দুর্ভাগ্যজনক। এখানে আর বক্তব্যে কোনো ভাষা নাই, আর কোনো আর বাক্য জানা নাই। এত শব্দ মানে বান্ডার কম থাকে রাজনীতি কিভাবে করবেন আপনি? শব্দ বান্ডার বাড়ান। আমি সত্য দিয়ে আর বেশি বেশি টিকে যাবে না। আমরা আবারও আসবো। আলোচনায় না টিকে, যুক্তিতে না টিকে, আমি দেখি প্রায় লোকেরা বলেন বক্তব্য একটাই, গুপ্ত আর সুপ্ত। আমি প্রশ্ন রেখে যাচ্ছি, বিরতিতে যাব। ব্যারিস্টার বেলায়েত আপনার কাছেও রাখলাম, অ্যাডভোকেট আতিকের কাছেও রাখলাম। এই যে জুলাই সনদ নিয়ে আপনারা যে আগামী শনিবারে যে সমাবেশ করবেন, এই সমাবেশের মানে ফলাফলটা কি? এই সমাবেশ থেকে আপনারা সরকারকে কি বলতে চান এটি জানা থাকলেও আপনার বিরতি থেকে এসে জানবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমি অ্যাডভোকেট আতিক আপনার কাছেই আসতে চাই আবারও। বেলায়েত, আপনি ওনাদের সমাবেশের কথা শুনে তারপর বলেন যে আপনারা এই সমাবেশ থেকে আসলে কি বলতে চান। এই সমাবেশটা মূলত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের এটা তো সংসদে আলোচনা হচ্ছিল। সংসদে আলোচনা তো সমাধান তো হয় নাই, এবং এই সমাধান হবে, সংসদ তো ভেঙে যায়নি। শুনে সমাধান হওয়ার সুযোগ আর নাই। আপনি যেহেতু শুরুতেই আপনি ভুল করেছেন, আপনি সংবিধান সংস্কারের শপথ আপনি নেন নাই, আপনি এটা মানে কোনো সভা আপনি ডাকেন নাই, অলরেডি গণভোট আপনি অধ্যক্ষটা আপনি মানে বিলাগ উত্থাপন আপনি করেন নাই, আপনি কীভাবে করুন বলুন? বলতে হবে তো। আপনি এখান থেকে আপনার সোজা পথে চিটাং যাবেন, হাঁটা শুরু করছেন সিলেটের দিকে, বলবেন যে আমি চিটাং কিন্তু যাচ্ছি, গাড়ি খুব গতিতে চলছে, আপনি হাঁটছেন সিলেটে যাচ্ছেন আর বাদ ধরছে আমি চিটাং দিকে। আমি একটু গণভোটের অধ্যাদেশটা নিয়ে বলি। গণভোট তো হয়ে গেছে, এখন কি আর এই অধ্যাদেশের দরকার আছে? গণভোটে কি হয়েছে? গণভোটে বলেন কি পাস হয়েছে সেখানে বাস্তবায়ন করেন আপনি। গণভোটে যদি রায় অনুমোদন সেটি করেন না কেন আপনি? আপনি আদেশটাকে মূল ধরেছেন, ধরলাম, তাহলে আপনি এই যে 70 মানুষ যে ভোট দিল, এই ভোটের বাস্তবতা কি বলেন আপনাকে? এই 70% মানুষ যে ভোটটা দিল, এই ভোটের রেজাল্টটা কি বলেন আপনি? আপনি 50-51% ভোট পেয়ে ক্ষমতা নিচ্ছেন, মন্ত্রিপরিষদ গঠন সব আপনি করতেছেন, এই 70 মানুষ ভোট দিয়ে বলেন কী ফল বলেন আমাকে? মানে পেয়েছেটা কি? 51% দিয়ে বিএনপি ক্ষমতা পেয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বহু কিছু হয়েছে। তো এই মানুষগুলো বলেন কি পেয়েছে? আপনি ক্ষমতা পাবেন আর মানুষকে মূলে জ্বলিয়ে রাখবেন, আমি করব। তাহলে ক্ষমতা দখল করলেন কেন আপনি? ক্ষমতা নিতেন না আপনি, যে আমি ক্ষমতা এসেছি, আমি ক্ষমতা নেব না, কারণ আমি জুলাই সনদ বাস্তবায়ন করবো না। ক্ষমতায় এসেছেন, চেয়ারে বসেছেন, এবং আপনাকে বাধ্য, আপনি গণভোটের রায়ের আলোকে আপনাকে জুলাই সনদ মানতেই হবে। আচ্ছা, একই দিনে আপনি ভোটের মধ্যে দিয়ে আপনি ক্ষমতা এসেছেন, একই দিনের ভোটে আপনি ক্ষমতাতে এসেছেন, একই দিনে ভোট না কেন মানবেন না আপনি? আচ্ছা, এইটা আমারও প্রশ্ন ব্যারিস্টার বেলায়েত। আপনি আইনজীবী তো অবশ্যই, অ্যাডভোকেট আতিকুর রহমান আইনজীবী, আমাকে একটু এটা বুঝিয়ে বলেন যে এই জুলাই সনদ তো মীমাংসিত বিষয়, এটা একটা চার্টার মানে সবাই সিগনেচার করেছেন, এটি কেন এখানে এসে আবার আলোচনার প্রয়োজন হলো? এটা তো একবারেই এটা বাস্তবায়ন হয়ে যেতে পারতো। শুনেন, নিশ্চয়ই কোনো আইনগত ভিত্তি আছে বা কোনো একটা কারণ আছে, এটা আমি একটু জানতে চাই। আমি বলছি, এখন ওনারা একটা হলো জুলাই সনদ আর গণভোটের রায় ভিন্ন জিনিস, বুঝছেন? এটা ওনাকে বুঝতে হবে। যেমন উনি এত কথা বলেছেন, আসলে আমি যদি ওনার কথার উত্তর দিতে যাই তাহলে আমি আপনার অন্য কোনো কথা বলতে পারবো না। আপনি বলেন। কিন্তু তারপরে আমি আপনাকে বলবো, যেমন ধরেন উনি প্রথমে বলছেন জুলাই বিপ্লব আমরা কি, জনগণ কি পেয়েছে। আরে আজীব কথা! আপনি যে আজকে এখানে বসে আছেন, এই যে কথা বলতেছেন, জামাত ইসলামী নামে একটা সংগঠন বাংলাদেশে, ওই যে তাদের, আপনাদেরকে তো আপনার এই যে তসবি ওজিফা দিয়া ধরাই দিয়া জঙ্গি করে আপনাদেরকে চালান দেওয়া হইতো, এবং এটা সত্যি কথা, শিবির করলে মারা জায়েজ ছিল, হ্যাঁ, এটাকে আমাদের অবস্থাটা ওরকমই ছিল। তো সেখানে আপনারা স্বাধীন, আপনাদের ইতিহাসে, পুরা জামাত ইসলামীর রাজনৈতিক ইতিহাসে সৃষ্টি, একটু আপনার সঙ্গে কথা বলি নাই আমি বলতেছি আপনারা কি পেয়েছেন। এটাই সংস্কার, এটাই রাজনৈতিক সবচেয়ে বড় অর্জন। সেটা হচ্ছে আপনি স্বাধীনভাবে দেশে আছেন, কথা বলতে পারতেছেন পার্লামেন্টে, আপনাদের ইতিহাসের
সর্বোচ্চ সংখ্যক মেজরিটি নিয়ে বিদেশ থেকে আসতে পারছেন ভাই। শোনেন, হ্যাঁ আমি অস্বীকার করি না, আমরাও সবাই বেনিফিশিয়ারি। হ্যাঁ, এগুলো আপনি কিছু পান নাই সেটা বলেন না, এটা হচ্ছে কথা। উনি যেই এই যে আন্দোলনের ঘোষণা দেন না ওনারা, এটাও আমার কাছে খুব অবাক লাগে। শেখ হাসিনা 91 সালে নির্বাচনে হেরে বলছিল আমরা একদিনও শান্তি থাকতে দিব না, অবস্থাটা মনে হচ্ছে ওরকম। ওনারা জুলাই বিপ্লব, ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, তারপরে বহিঃশক্তি, সাংবাদিক, কলামিস্ট সকলের সম্মিলিত একটা প্রচেষ্টা। হ্যাঁ, ছাত্ররা ফ্রন্টে ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ওনারা এই বিপ্লবে পার্ট হয়ে ওনারা প্রতিদিন বিপ্লবের স্বপ্ন দেখে। ওই যে ক্ষমতা কবে পাবে সেটা, বিপ্লব কিছু না, আগে ক্ষমতা নিতে হবে, ওই স্বপ্নে শুধু এই পরের দিন থেকে ওনারা সমাবেশ ডাকা শুরু করলো, প্রোগ্রাম দেওয়া শুরু করলো। পার্লামেন্টে ওনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে, যখনই চায় বিরোধী দলীয় নেতাকে দাঁড়িয়ে সময় দেওয়া হয়। তারপরে ওনাদের জোট সঙ্গী এনসিপি যখনই চাচ্ছে কথা বলতেছে। আমাদের সরকারি দলের চেয়ে ওনাদের সুযোগ আরও বেশি দেওয়া হচ্ছে, যদিও অধিকাংশ সময় ওনাদের অভিজ্ঞতার কারণে অথবা যেটাই কারণে ওনারা চেষ্টা করতেছেন আমি বলবো, কিন্তু এখনও পার্লামেন্টারি নর্মসে বিরোধী দলের যে ধরনের ভূমিকা থাকা দরকার সেটার আপনি 100-তে ওনাদেরকে 30-ও দেওয়া যাবে না। যাই হোক, ওনারা দে আর ট্রাইং। এখন ওনাদের কথা হলো যে উনি যে কথাটা বললেন গণভোটের রায় বাতিল করছে, আরে গণভোটের রায় বাতিল করলো কোথায়? গণভোট অধ্যাদেশ আপনি যেটা বললেন সেটা যদি রাখতে হইতো, গণভোট ওয়ান্স মানে গণভোট যেহেতু অনুষ্ঠিত হয়ে গেছে, সেহেতু এখন আর এই আদেশের প্রয়োজন নাই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে গণভোটের রায়টা কত, ওইটার মধ্যে ওই অধ্যাদেশটার মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, অধিবেশন শুরু হলে 30 দিনের মধ্যে ইদার র্যাটিফাই অর নাল অ্যান্ড ভয়েড অটোমেটিক্যালি হয়ে যায়, ইপসো ফ্যাক্টো এটা ল্যাপস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো ঠিক সেভাবে এটা বাতিল হয়ে গেছে, কারণ কিন্তু গণভোটের রায়টা কি বাতিল হয়ে গেছে? গণভোটের রায় তো বাতিল হয় নাই। গণভোটের রায় ইভেন অনুমোদনের, এটা বাস্তবায়ন করার কথা, এই বাস্তবায়নের প্রক্রিয়াও সংসদ করবে। কতদিনে করবে এটা ওই আইনে ছিল আর কি, ওই যে অধ্যাদেশটাতে যে 180 দিনের মধ্যে করতে হবে, সেটা বাতিল হয়েছে মাত্র। এই যে 6 মাসের মধ্যে যে বাধ্যবাধকতা ছিল, এখন পার্লামেন্ট অ্যাট হার ওন ওয়েল তার নির্দিষ্ট সময়ে সুযোগ 5 বছরের যে কোনো সময়ে সেটা সে বাস্তবায়ন করবে। এবং এইটারও আছে, কারণ জনরায় এবং বাস্তবায়ন করবে কিনা বা আদৌ করবে সেটাও আপনার পার্লামেন্টের অধিকার আছে, কারণ পার্লামেন্ট ইন এ সেন্স সুপ্রিম। কারণ বাংলাদেশ সংবিধানে কোথাও বলা নাই যে গণভোট এবং পার্লামেন্টের যে গণভোট তো একটা প্রক্রিয়া, কিন্তু প্রক্রিয়াটা বাস্তবায়নের মেকানিজমটা হচ্ছে পার্লামেন্ট। জনগণ বললেও, কিন্তু জনগণ বললেই সেটা আইন হয়ে যায় না অটোমেটিক। এটা বলা যায় জনগণের ম্যান্ডেট আছে, কিন্তু এই ম্যান্ডেটটা পূরণ করবে, আমাকে একটু শেষ করতে দেন, এটা পূরণ করবে পার্লামেন্টারি প্রক্রিয়ার মাধ্যমে, 2/3 মেজরিটির মাধ্যমে। এখন কথা হচ্ছে এটা কতদিনের মধ্যে করবে এটা বলা নেই। এবং ইয়েতে বাংলাদেশের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান ছিল না, যার ফলে গণভোটের ম্যান্ডেটটা কি যে কোনো অ্যাক্টকে সুপারসিড করবে কিনা, পার্লামেন্টের আইনের উপরে স্থান পাবে কিনা সে বিষয়েও কিছু বলা নাই, এবং সেটাও পার্লামেন্টে নির্ধারণ করবে। সো লেট আস ডিসাইড ইন পার্লামেন্ট মাত্র শুরু হয়েছে, একটা সেশনও এখনো শেষ হয় নাই, ওনাদের এত তাড়া কেন? আচ্ছা, আমি জানতে চাই হু ইজ অ্যাবসলিউট সুপ্রিম, পিপল অর পার্লামেন্ট? না, এখানে নরমালি ধরেন এই যে পার্লামেন্টারি সভরেনিটির বিভিন্ন কোশ্চেন রেইজ করে, যেমন পৃথিবীতে সব পার্লামেন্ট অ্যাবসলিউটলি সভরেন না। একমাত্র যুক্তরাজ্যের পার্লামেন্ট হচ্ছে যেটা আমরা ফলো করি মডেলটা আর কি, যে ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি, সেখানে সভরেনিটি অফ পার্লামেন্ট বলা হয় যে ব্রিটিশ পার্লামেন্ট শুধুমাত্র একটা পুরুষকে নারী অথবা একটা নারীকে পুরুষে রূপান্তরিত করা ছাড়া আর সব করতে পারে, এবং ওখানে ওইটা কোনো রিটেন কনস্টিটিউশনও নাই। পার্লামেন্টে একটা আইন পাস করে বেসিক মেজরিটি, ওইটাই কনস্টিটিউশন, ওইটাই আইন, এবং পরের পার্লামেন্টে এসে ওটাকে বাতিল করে ফেলতে পারে ইজিলি। গণভোটের রায়টা কোথায় যাবে? এখন কথা হচ্ছে গণভোটের রায়টাও ঠিক ওইভাবে পার্লামেন্ট ডিসাইড করবে যে কখন এই পার্লামেন্টের রায়টা বাস্তবায়ন করবে। তবে যেহেতু আমাদেরও ম্যান্ডেট আছে, এবং যেহেতু কিছুটা এখানে ক্যাভিয়েট ছিল বিএনপির, সো সেই দিকটা ওটাও তো জনগণের সাথে বিএনপির একটা কমিটমেন্ট ছিল যে আমরা এইভাবে করব, আমরা উচ্চকক্ষ করব, আমাদের 30 দফার মধ্যেই আছে। এখানে গণভোটেও মেইনলি জিনিসটা উচ্চকক্ষ। তো এখন উচ্চকক্ষ আমরা তো করবোই, আমাদেরই পার্লামেন্টারি, আমাদেরই আপনার ম্যানিফেস্টো যেটা কমিটমেন্ট আছে এটা, এবং সবার আগে আমরা এটা উপস্থাপন করছি জাতির সামনে। সো এটা কিভাবে করব সে বিষয়ে আমাদের ওই লেভারেজটা হয়তো থাকবে, এবং আমরা ওটা সময় মতোই করব। খুব বেশি ডিলেই যে করবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তো আমরা যতটুকু জানি উনি কমিটমেন্ট রক্ষায়
এক বিন্দু ছাড় দেবেন না উনি যেটা জাতির কাছে কমিটমেন্ট করেছেন, কারণ জাতির কাছে, জনগণের কাছে উনি একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চান, সেটা প্রমাণ উনি অলরেডি রেখেছেন। উনি যতগুলি জি, কমিটমেন্ট আমি- করেছেন সবগুলি পালন আমি করতে চান। একদম কিন্তু শেষ দিকে। এত তাড়াহুড়া কেন? এই যে সংবিধান নিয়ে দেশে কিন্তু অনেক ধরনের, আজকে যদি আমরা বিরোধী দল হইতাম তাহলে বুঝতো ওনারা দেশের যেই পরিমাণ প্রবলেম আছে ওগুলি নিয়ে কোনো কথাবার্তা জি, নাই, অ্যাডভোকেট আতিকুর রহমান, আমরা এবং শেষ প্রান্তে। অ্যাপ্রিসিয়েশন নাই। নো প্রবলেমগুলো সলভের বিষয়ে যে এই যে বোয়িং কেনার কথা বললেন, এটা তো বিশাল সাহসিকতার বিষয়। বিমান সারা জীবন ইয়ে করতেছে, 14টা বোয়িং যে কিনতেছে, এখানে ইনভেস্টমেন্টের দরকার আছে, কারণ বিমানের রুট সংক্ষিপ্ত হয়ে আসতেছে। আপনারা দেখেন নিউ ইয়র্কেরটা ক্যান্সেল হয়ে আছে, ম্যানচেস্টারটা ক্যান্সেল হয়ে আসছে, আমাদের ডোমেস্টিকের অনেক বিমানগুলো দেখবেন ধ্বজভাঙ্গা, বহু আগের পুরনো, এগুলো রিপ্লেস করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে কিছু, সেগুলো তো নাই। শুধু কেবল জুলাই সনদ চিলে কান নিয়ে গেল। এটা ওনারা নিজেরাও জানেন, বাংলাদেশের সংবিধানে বলা জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। আচ্ছা, সংসদ জনগণের প্রতিনিধি না? তাই তো। তো জনগণের প্রতিনিধি কি পারে জনগণের ম্যান্ডেটকে বাদ দিতে? 70% জনগণ যেখানে ভোট দিল, আমি শেষ করতে পারি, সেখানে কি পারে তারা বাদ দিতে? দেখি উনি কি বলছেন। সভরেনিটি অফ পার্লামেন্টে বাংলাদেশের সংবিধান, হ্যাঁ বাংলাদেশের, উনিও লয়ার, কিন্তু বাংলাদেশের সংবিধান কিন্তু সভরেন না ওই অর্থে। বাংলাদেশের সংবিধান সাবজেক্ট টু ওই যে সুপ্রিম কোর্টকে বলা হয় আপনার সংবিধানের গার্ডিয়ান। হ্যাঁ, এটা একটু চেক অ্যান্ড ব্যালেন্স রাখা হয়েছে, কারণ সংবিধানের পৃথিবীর যে সমস্ত দেশে সুপ্রিমেসি অফ পার্লামেন্ট কাজ করে, সভরেনিটি অফ পার্লামেন্ট কাজ করে, পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্থাৎ সবার উপরে পার্লামেন্ট, তো সেই সমস্ত দেশে না, সেই সমস্ত দেশে আপনি বলেন সেই সমস্ত দেশে আদালতের ওই ক্ষমতা থাকে না, বরং আদালতের রায় পার্লামেন্ট বাতিল করতে পারে। যেমন আমি আপনাকে উদাহরণ দেবো, বার্মা অয়েল কোম্পানির একটা ক্ষতিপূরণ দেওয়ার একটা রায় হাউস অফ লর্ডসে হয়েছিল, সেটা ব্রিটিশ পার্লামেন্ট ওটা আইন করে বাতিল করে দিয়েছে, আর ওই কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়া হয় না। আমাদের দেশে কিন্তু এটা না, আমাদের দেশে সংবিধানের কোনো বিধান যদি আপনার জনস্বার্থে বা যে কোনো কারণে মনে হয়, জনগণের স্বার্থের বিপরীত মনে হয়, সেটা বাংলাদেশ কনস্টিটিউশন আলট্রাভায়াস ঘোষণা করতে পারে, অর্থাৎ এটাকে অবৈধ ঘোষণা করতে পারে বা বাতিল করতে পারে। সো এখানে একটা ফাইনলি ব্যালেন্স সিচুয়েশন। ওনারা যেগুলো বলেন না, এগুলো ওনারা নিজস্ব করে ব্যাখ্যা দিচ্ছেন না, আমি এটা লয়ের ব্যাখ্যা দিলাম। এটা কিন্তু ঠিকই আছে যে আমি বলছি, আপনি স্বীকার করেন যে আপনি আমাদের সংবিধান কিন্তু দিস ইজ দ্য প্রপোজিশন অফ কনস্টিটিউশনাল ল। আচ্ছা, জুরিসপ্রুডেন্স। বাংলাদেশের সংবিধানে জনগণ হলো সার্বভৌম ক্ষমতা, এই কথা তো বিএনপি নেতারা বহুবার বলেছেন। যদি গণভোটে জনগণের কি হয়, মতামত হ্যাঁ আসে, তাহলে এটাই হলো সার্বভৌম কি ক্ষমতা, সবাই মানতে বাধ্য, এগুলো বলেছেন না যে গণভোটের পক্ষে রিপাবলিক মানেই মানুষ সবচেয়ে বেশি। সেখানে আপনি কেন এটাকে ব্যাখ্যা দিয়েছেন? আপনাকে এটা সেটেল ইস্যু, মানুষ গণভোটে মত দিয়েছে, আপনি পার্লামেন্টের জনগণের প্রতিনিধি হয়ে জনগণের ম্যান্ডেটকে বাদ দিতে পারেন। উনি বলেন কি জানেন, এখন পর্যন্ত পার্লামেন্টে যে পরিমাণ কথা বিরোধী নেতা বলেছেন, এত কথা প্রধানমন্ত্রী বলেছেন, ইদানিং আবার কথা বলছেন, মানুষ ট্রল করেছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী বসে থাকেন, কিন্তু ওনার পক্ষে আরেকজন কেন কথা বলতে হবে? না, এটা তো বলার নিয়ম আছে না, বলার, কিন্তু আমরা দেখে অভ্যস্ত না। আপনি যখন এই জিনিসটাকে এরকম আপনি সেখানে বলেন যে মাত্র 8-10 দিন পার্লামেন্ট বসেছে, আপনি এখন মূল্যায়ন করেন তারা কিভাবে অযোগ্য তারা হলো সেখানে, আমরা কি আপনার তোষামত করবো এই জন্য অযোগ্য বলে আমাদেরকে বলছেন? আমি তো আমার এখন পর্যন্ত পার্লামেন্টের বাগ্মিতার দিক থেকে বিরোধী দল ভালো ভূমিকা রেখেছে। সরকারি দলের 2-1 কথা বলেছেন সবার হয়ে, আর বিরোধী দলের সবাই কথা বলেছেন। কি বলে? এরা অযোগ্য বিরোধী দল। যেই দেশের সরকারি দল বিরোধী অযোগ্য মনে করে, তারা যোগ্যতা রাখতে পারে। আমি আপনাকে দেখুন, ওনারা মাঝে বলে না, ওনারা জুলাইকে ওন করেন। জামাত ইসলামী মাত্র তারা এমপি পেয়েছে 12 জন সংরক্ষিত আসন। দেখেন, এই 12 জন একজন দিয়েছে, আমরা জুলাই শহীদের মাকে দিয়েছি। ওনারা 36 জন একজনকে দিয়েছেন। ওনারা মুখে বলে আমরা জুলাই জুলাই জুলাই, বাস্তবে ওনারা পাওয়া গেছে। ওনারা যারা দিয়েছেন তারাও তো রাজনীতিতে ছিল, ওনারা পেয়েছেন তো। ওই যে বললাম না, আমরা খুঁজে দিয়েছি হলো জুলাই শহীদের মাকে, আর ওনারা খুঁজে দিয়েছেন হলো আওয়ামী লীগ কারা কারা আছে ওদের দিয়েছেন, মানে ওনাদের বাসাইতে পারা হলো আমি তো আপনি আসেন এখানে যে সুমনটাকে দিল যে গোপালগঞ্জের, সে তো বিএনপিতে জয়েন করছে। কবে জয়েন করছে বিএনপিতে বলেন? আপনি কেন বলছেন? আপনি এটাকে সারা জীবন তার বক্তব্য আছে না, মানে ফেসবুক এখন ভাইরাল, আপনি অসত্য তথ্য আসুন, তাহলে সেটা আপনার কোনো সমস্যা না।
আর আপনি আবার বলেন আরেক দল গুপ্তগিরি করেছে, আপনাকে কোনো প্রমাণ নাই, উনি এখনো আপনি গুপ্তের মধ্যেই আছে। আপনি প্রমাণবিহীন আমাদেরকে অভিযোগ করছেন, আর আমরা আপনাকে চাক্ষুষ প্রমাণ দিচ্ছি, বলে এটা তো হইতে পারে না। তো একই ধরনের ন্যারেটিভ কেন আপনি করবেন? দেখুন আমরা যেটা বলি, আমরা একটু এটা আমাদের- শেষ প্রান্তে এটা আছি। আমাদের দুর্ভাগ্য যে ইলিয়াস আলী গুম হয়েছেন, ইলিয়াস আলীর ওয়াইফ পার্লামেন্টে মেম্বার হয়েছেন, তিনি যখন, এটা খুব দুর্ভাগ্য আমার জন্য, তার হাজবেন্ড যেখানে গুম হয়েছেন তিনি কিন্তু বসে বসে সেই গুমের পক্ষে তিনি সমর্থন দিয়েছেন। এর চেয়ে বড় দুর্ভাগ্য রাজনীতি হতে পারে না আর। মানে রাজনীতির কাছে বিবেকবোধ, মানবতাবোধ, কে গুমের নিজের পক্ষে- আত্মীয়, কে গুমের নিজের পক্ষে husband, সমর্থন দিলেন? ব্যারিস্টার বেলায়েত, জি, অ্যাডভোকেট উনি- আতিকুর, উনি- আপনাদের উনি দুজনকেই করেন নাই। না, না, আর শুনেন, উনি সেখানে চুপ উনিও ছিলেন। এখানে আপনাদের অসৎ- দুজনকেই দলের ধন্যবাদ। জন্য অসত্য কোনো তথ্য দিলেন না। ন্যায়কেও No, no, কিন্তু আপনি আপনি অনেক- অন্যায়কে আপনি সে অন্যায় না, বলতে না, না, সেখানে এই যে পারেন না। এই কথাটা বললেন। আমরা বলেছি না, বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন আনতে হবে। গুম অধ্যাদেশটা আপনি- সিস্টেমের কারণে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে শেষ হলো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চাই সরকার এবং বিরোধী দল দুজনকে আপহোল্ড করে চলুক, কেউ কাউকে ছোট না করুক। কারণ হলো যে প্রত্যেকেই কিন্তু জনরায় নিয়ে এই সংসদে এসেছেন এবং সংসদকে অবশ্যই পবিত্র এবং মহান হিসেবেই আমরা ধরে রাখি। শেষ করছি ইস্পাহানি মিডিয়া 4 আওয়ার।